এই কি অবস্থা সবার? টুডে ইজ ডে 26 অফ মাই 30 days চ্যালেঞ্জ। 26তম দিনে পৌঁছে গেছি 30 দিন চ্যালেঞ্জের। কনসিস্টেন্সি ম্যানেজ করা খুবই টাফ, বাট স্টিল আই এম ডুইং ইট। চলেন আজকের ভিডিওতে কথা বলি ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট ফলো আপ, এইসব বিষয় নিয়ে। ক্লায়েন্ট কমিউনিকেশন একটা প্রজেক্ট ম্যানেজ করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি ঠিকভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট না করতে পারেন, আপনি অ্যাকচুয়ালি একটা ভালো প্রজেক্ট ডেলিভার করতে পারবেন না। এবং আপনি যদি ক্লায়েন্ট কমিউনিকেশন ঠিকঠাক না করেন, আপনি প্রজেক্টটিও হয়তো পাবেন না ঠিকভাবে, বা প্রজেক্টটি আপনার হারাতে হবে। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। আমরা কিছু টিপস শেয়ার করব, যার মাধ্যমে যেগুলো যদি আপনি ফলো করেন, আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, ক্লায়েন্ট ফলো আপ, এইসব বিষয়গুলো খুবই ভালোভাবে করতে পারবেন। সো চলেন শুরু করি। সো আপনার কাছে যখন একটা মেসেজ আসে, সেটা হোক ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেসে অথবা মার্কেট প্লেসের বাইরে, আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ক্লায়েন্টের অ্যাকচুয়ালি কী দরকার, সে কী চাচ্ছে। আমি যেহেতু ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছি, সো চলেন ওয়েব অ্যানালিটিক্স থেকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, যার দরকার গুগল অ্যাডস ট্র্যাকিং। সে গুগল অ্যাডস রান করতেছে, পেইড অ্যাডস, এবং সে তার কনভার্সন ট্র্যাক করতে চাইতেছে। তার ওয়েবসাইটে যদি ই কমার্স হয় তাহলে কতজন পারচেস করলো বা অ্যাড টু কার্ট করলো, এই ডেটাগুলো ট্র্যাক করতে চাচ্ছে। অথবা যদি নন ই কমার্স হয়, লিড বিজনেস হয়, লিড টাইপের, তাহলে তার হয়তো ফর্ম ট্র্যাক করা লাগবে অথবা ফোন কল ট্র্যাক করা লাগবে, এই টাইপের জিনিসপত্র। ওকে, সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনাকে প্রথম বুঝতে হবে। ধরি আমরা যে আমার কাছে একটা ক্লায়েন্ট আসলো, যার দরকার ই কমার্স, তার ওয়েবসাইট এবং তার কনভার্সন ট্র্যাকিং করা দরকার। সো আমি যেটা প্রথম প্রশ্ন তাকে আস্ক করব যে তোমার কী টাইপের কনভার্সন ট্র্যাক করা দরকার। এটা কি পারচেস, এটা কি অ্যাড টু কার্ট, বা এছাড়াও তোমার অন্য কোনো টাইপের কনভার্সন ট্র্যাক করা দরকার কিনা, এটা সর্বপ্রথম আমি জিজ্ঞেস করব। পরবর্তীতে তার কাছ থেকে যখন এটা ক্লিয়ার হবে, এরপর আমি আমার অফার রেডি করব সেই অনুযায়ী। সো ক্লায়েন্ট আমাকে বললো তার ধরেন যে তার গুগল অ্যাডস ট্র্যাকিং দরকার, পারচেস ট্র্যাকিং করা দরকার। এখন পারচেস ট্র্যাকিং করার ক্ষেত্রে আমার যেটা মাথায় রাখতে হবে, আমি যদি পারচেস ট্র্যাকিং করতে চাই ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে, আমার সর্বপ্রথম দেখতে হবে যে ওয়েবসাইটটা আসলে কোন সিএমএসে তৈরি। এটা কি ওয়ার্ডপ্রেস, এটা কি শপিফাই, নাকি অন্য কোনো সিএমএসে তৈরি, এই বিষয়টা আমাকে রিসার্চ করতে হবে। সো এটা যখন আপনার দেখা হয়ে গেল, তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে এর পরবর্তী যে স্টেপ সেটা হবে তার কাছ থেকে তার সেই সিএমএসের অ্যাক্সেসটা নেওয়া। সিএমএসটা হতে পারে শপিফাই, ওয়ার্ডপ্রেস যেটা বললাম। সো আপনাকে সেই অ্যাক্সেসটা নিতে হবে। সো ফার্স্ট আপনি তার রিকোয়ারমেন্ট জিজ্ঞেস করবেন। সেকেন্ড স্টেপে আপনি আপনার যেটা দরকার কাজ করার জন্য, সিএমএস হোক, পাশাপাশি যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস দরকার হয়, গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডস, যেসব অ্যাক্সেস লাগবে সেগুলো চেয়ে নেবেন। এরপর আপনাকে তার জন্য একটা অফার রেডি করতে হবে। এখন অফার রেডি করার আগে আপনাকে তারকে আরও কিছু ফলো আপ কোয়েশ্চেন করতে হবে। যেমন সে যদি শুধুমাত্র আপনার কাছে আসে যে তার পারচেস কনভার্সন ট্র্যাক করা দরকার, আপনার ট্রাই করতে হবে তাকে মাল্টিপল জিনিস সেল করার। তা নাহলে কিন্তু আপনি আপনার অফারটাকে একটা হাই টিকিট অফার বানাতে পারবেন না। সো ধরেন পারচেস ট্র্যাকিংয়ের জন্য আপনি নর্মালি কত চার্জ করবেন? $50, $100 বা সামথিং লাইক দ্যাট, রাইট? সো আপনি যখন এটাকে এর সাথে অন্য অন্য কিছু যোগ করবেন, আরও অ্যাডিশনাল বিষয় অ্যাড করবেন, তখন কিন্তু আপনি এটাকে $200, $300 চার্জ করতে পারবেন। সো এটা কিভাবে করা যায়? এটা করার জন্য ধরেন ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে তার দরকার পারচেস ট্র্যাকিং। এখন আপনি এখানে রিমার্কেটিং সেট আপটা ইনক্লুড করতে পারেন। আপনি ইনহ্যান্স কনভার্সন অ্যাড করতে পারেন, কাস্টমার ডেটা, কার্ড ডেটা, এইসব জিনিসপত্র অ্যাড করতে পারেন। এতে করে আপনার অফারটা আরও অনেক বড় হবে, অর্থাৎ হাই কোয়ালিটির একটা অফার হবে। এবং ক্লায়েন্টকে আপনাকে কিন্তু জাস্ট এটা অফার করলেই হবে না, ক্লায়েন্টকে আপনাকে বোঝাতে হবে যে এইসবের ইম্পর্টেন্স কতটা। ইনহ্যান্স কনভার্সন সেটা কিন্তু আমরা জানি কতটা ইম্পর্টেন্ট। পেইড অ্যাডস রান করার ক্ষেত্রে ইনহ্যান্স কনভার্সন খুবই ইম্পর্টেন্ট। সো আপনাকে এটার ইম্পর্টেন্স তাকে বোঝাতে হবে, নট ইন এ টেকনিক্যাল ওয়ে। আপনাকে তাকে তার ভাষায় বোঝাতে হবে যে কাস্টমার ডেটা ছাড়া গুগল অ্যাডস কিন্তু ভালোভাবে অপটিমাইজ তুমি করতে পারবে না। সো আপনি যখন এইভাবে তাকে বুঝাবেন নন টেকনিক্যাল ভাষায়, তার জন্য রিলেট করতে ইজি হবে, এবং সে মোস্ট অফ দ্য কেসেস সে হাইলি চান্স আছে যে সে না করবে। সো এভাবে কিন্তু আপনি আপনার যে এক্সিস্টিং যে অফার, জাস্ট তার দরকার ছিল শুধুমাত্র পারচেস ট্র্যাকিং, বাট আপনি আপসেল করার ফলে, আপনি এক্সট্রা কিছু ইনক্লুড করার ফলে, যেটা অ্যাকচুয়ালি তার দরকার, আপনি কিন্তু আপনার অফারটাকে আরও বড় করতে পারতেছেন, এক্সট্রা চার্জ করতে পারতেছেন। সো এরপর ধরেন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিল, সে আপনার যে এক্সট্রা অফার ছিল, অ্যাডিশনাল যে
পত্র আছে সেগুলোর জন্য রাজি হইলো। এবার যখন আপনি রিয়েল প্রজেক্টে যাবেন আপনার কিন্তু অনেক অনেক জিনিস দরকার হবে। অথবা এমনও হইতে পারে যে ক্লায়েন্টের আপনি যখন অফার করলেন সে বিভিন্ন সময় প্রাইস কম্পেয়ার করে। বেশিরভাগ ক্লায়েন্ট যেটা করে তারা মার্কেট প্লেসের ক্ষেত্রে যেটা হয় তারা একসাথে কয়েকজনকে মেসেজ দেয়, 2-3 জনকে মেসেজ দেয়। সো সে কিন্তু প্রাইস নিয়ে অবজেকশন দিতেই পারে যে অন্য সেলার তো আমাকে এর চাইতে কম প্রাইসে অফার করতেছে, বা সে এই অফারগুলো এইরকমভাবে তার অফারটা ছিল। সো এটাকে আপনাকে কনফিডেন্টলি ডিল করতে হবে। অন্য একজন তার আপনার থেকে কম প্রাইসে দিতেছে বা সে কী কী দিচ্ছে সেটা আপনার কাছে ম্যাটার করে না। আপনাকে কনফিডেন্টলি আপনার অফারটা সম্পর্কে কনফিডেন্ট থাকতে হবে যে আপনি বেস্ট, সে যেন অন্য কোথাও না যেতে পারে সেইভাবে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। আপনি তাকে এক্সট্রা কিছু দেন এখানে। আপনি যখন আপনার অফারটা বানাবেন তাকে এক্সট্রা ভ্যালু দেওয়ার ট্রাই করেন। জেনেরিক অফার নয়, শুধুমাত্র আপনাকে চেষ্টা করতে হবে এমন কিছু দেওয়ার যেটা তার কাছে মনে হয় যে ওই সেলারটা দিচ্ছে না, বা তাই আপনাকে সে যার সাথে কম্পেয়ার করছে সে দিতেছে না। সো আপনাকে আপনার অফারের ক্ষেত্রে সেই সব বিষয় মাথায় রাখতে হবে। এরপরও ধরেন আপনি প্রাইস অবজেকশন এটা হ্যান্ডেল করলেন, এরপরও ক্লায়েন্ট মাঝে মাঝে যেটা করে তারা একটা প্রজেক্টের ক্ষেত্রে সময় নেয়, তারা হয়তো ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে না। হয়তো তার এরকম বলে যে আমার পার্টনারের সাথে কথা বলা লাগবে, আমার ওয়াইফের সাথে কথা বলা লাগবে, আমার যে কো ফাউন্ডার আছে তার সাথে কথা বলা লাগবে। তো এরকম বিভিন্ন অবজেকশন থাকতে পারে প্রাইসিং ছাড়াও। সো এগুলো আপনাকে অবজেকশন, এই যে অবজেকশনগুলো এগুলো হ্যান্ডেল করতে হবে। আপনি তাকে ফলো আপ কোয়েশ্চেন করেন যে কি সমস্যা তোমার, কি প্রাইসিং নিয়ে সমস্যা নাকি অন্য কোথাও সমস্যা, স্কোপের সমস্যা। এই প্রশ্নগুলো যখন আস্ক করবেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে অ্যান্সার দিবে, এবং আপনি সাথে সাথেই তাকে আপনি সে যদি বলতো যে এরকম যে আমার কো ফাউন্ডারের সাথে কথা বলা লাগবে, আমাকে টাইম দাও, আপনি যদি বলেন ঠিক আছে তুমি তাহলে কবে যোগাযোগ করবে, এটা কিন্তু আপনার একটা ভালো উত্তর হইতো না, ভালো অ্যান্সার হইতো না। আপনাকে অ্যান্সারটা দেওয়া উচিত ছিল এইভাবে যে আসলে তোমার তাহলে কোথায় সমস্যা, তুমি তোমার কো ফাউন্ডারের সাথে কথা বলো, কোনো সমস্যা নাই, বাট আসলে সমস্যাটা কোথায় তুমি যদি আমার কাছে বলো তাহলে আমি হয়তো তোমাকে আর একটু বেটার সলিউশন দিতে পারি। তোমার কি প্রাইসিং নিয়ে সমস্যা, তোমার কি এই সমস্যা, এটা ক্লায়েন্টই আপনাকে বলবে তার আসলে সমস্যাটা কথা। আপনি যখন ফলো আপ কোশ্চেন করবেন আপনাকে কনফিডেন্টলি সেই ফলো আপ কোশ্চেনটা করতে হবে। সো তার যদি অন্য প্রাইসিং নিয়ে সমস্যা হয় আপনি তাকে বলতে পারেন যে আমি তাহলে তোমার জন্য একটা ফ্লেক্সিবল প্ল্যান করতে পারি, আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি। এরপর আপনি তাকে হয়তো আপনার যে অফারটা ছিল, যেমন আমরা বললাম কি গুগল অ্যাডস ট্র্যাকিং ক্ষেত্রে আপনি ইনহ্যান্স কনভার্সন, রিমার্কেটিং, কার্ড ডেটা এরকম ওয়েট করে আপনার অফারটাকে একটা হাই টিকিট অফার বা কোয়ালিটি অফার বানাতে পারেন। এখন আপনি হয়তো যখন তার প্রাইস নিয়ে অবজেকশন থাকে আপনি সেখান থেকে হয়তো কিছুটা জিনিস কাট করলেন, বা তাকে 10%, 20% ডিসকাউন্ট দিলেন জাস্ট ফর ফার্স্ট টাইম, এবং বললেন তুমি এটার বিনিময়ে আপনি কিছু না কিছু হয়তো নেবেন। ধরেন আপনি যদি তাকে 20% ডিসকাউন্ট দেন বা 10% ডিসকাউন্ট দেন, আপনি এটার বিনিময়ে তার থেকে একটা টেস্টিমোনিয়াল নেন যে ওকে আই হ্যাভ নো প্রবলেম টু গিভ ইউ 20% ডিসকাউন্ট, বাট হোয়াট আই নিড ফ্রম ইউ is just a testimonial, a quick testimonial, a video testimonial, or text testimonial in my LinkedIn profile, or if you can record a quick video for me as a testimonial, then I can give you 20% discount. So আপনাকে তাকে এক্সট্রা কিছু দিতে হবে যদি আপনি তার সাথে একটা মানে তার থেকে প্রজেক্টটা নিতে চান। আপনাকে তাকে এক্সট্রা ভ্যালু দিতে হবেই, তাও না হলে তো আপনার মতো কাজ করে মার্কেটে অনেক অনেক সেলার আছে বা অনেক অনেক এক্সপার্ট আছে। সো আলটিমেটলি আপনি যদি তাদের থেকে ভালো ভ্যালু না দিতে পারেন আপনার যে ক্লায়েন্ট তারা তার কাছ থেকেই নেবে। সো এইভাবে আপনি কমিউনিকেশন করবেন, একটা প্রজেক্ট নেবেন। প্রজেক্ট ডেলিভার করার ক্ষেত্রেও আপনাকে সবসময় চেষ্টা করতে হবে এটাকে প্রপারলি ডেলিভার করার। আপনাকে কোনো মিথ্যা কিছু বলা যাবে না, প্রপারলি ক্লায়েন্ট যেটা রিকোয়ারমেন্ট বা আপনি যেটা তাকে আশ্বাস দিচ্ছেন সেটাই ডেলিভার করতে হবে, এবং আপনার যদি সম্ভব হয় তার থেকে বেশি ডেলিভার করবেন। ধরেন আপনি ট্র্যাকিং সম্পূর্ণ করার পর, ট্র্যাকিংয়ের কাজটা পুরোপুরি করার পর আপনি তাকে একটা লুম ভিডিও পাঠালেন, লুম ওয়ার্ক থ্রো, যেখানে আপনি দেখাইছেন কীভাবে সব কিছু কাজ করতেছে বা সব কিছু অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। সো এটা যখন পাঠাবেন ক্লায়েন্টের মনে আপনার সম্পর্কে একটা এক্সট্রা ক্রেডিবিলিটি তৈরি হয়, সে আপনাকে ট্রাস্ট করতে শুরু করে যে এই ব্যক্তি এক্সট্রা এফোর্ট দিতেছে, এই পার্সনকে ট্রাস্ট করা যায়। সো নেক্সট টাইম যখন আপনার তার নতুন আরেকটা প্রজেক্ট দরকার হবে সে কিন্তু আবার নতুনভাবে কোনো আরেকজন সেলারকে খুঁজতে যাবে না, আরেকজন স্পেশালিস্টকে খুঁজতে যাবে না, আপনাকেই সে বলবে। সো আপনাকে এক্সট্রা ভ্যালু দিতেই হবে। এরপর আসি আমরা ফলো আপ নিয়ে। আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা ফলো আপ করি না। আমরা হয়তো একজন ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট মেসেজ দিল, তার সাথে কথাবার্তা বললাম, তাকে অফার পাঠালাম, এবং ক্লায়েন্ট বিভিন্ন অবজেকশন দিয়ে চলে গেল। সে বলল পরে কন্ট্যাক্ট করব বা আমি তোমাকে 24 ঘন্টা পর জানাচ্ছি, একদিন পর জানাচ্ছি। আমরা সেখানেই থেমে যাই, আমরা তাকে অ্যাকচুয়ালি ফলো আপ করি না। বাট ফলো আপ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ফলো আপ না করেন
তাহলে আপনি কিন্তু আপনার যে প্রজেক্ট আপনার পাওয়ার কথা ছিল আপনি সেটাও হারাবেন, সেটা পাবেন না। আমার সাথে এমন হয়েছে যে আমি কিছু কিছু ক্লায়েন্টের সাথে যেহেতু গত 6 বছর ধরে কাজ করতেছি, এমনও ক্লায়েন্ট আছে যাদের সাথে গত 2-3 বছর আগে কাজ করা হয়েছে। সো আমি তাদের এখনও যেটা করি, বিভিন্ন অকেশনে, যেমন হোক ঈদ, ক্রিসমাস, এরকম যে অকেশন আছে, এই অকেশন টাইমে তাদেরকে আমি আম, বিভিন্ন বিভিন্নভাবে গ্রেটিং জানাই, বলি যে আমরা পূর্বে কাজ করছিলাম একসাথে, বা তুমি কি আমাকে চিনতে পারছো কিনা, এরকম বিভিন্ন টাইপের আমি তাকে ফলো আপ কোশ্চেন করি। এতে করে কি হয়, ক্লায়েন্ট সাথে সাথে আমাকে মনে করতে পারে, বা ক্লায়েন্টের যদি পরবর্তীতে কখনো প্রজেক্ট দরকার হয়, যেহেতু আমি তাকে মেসেজ দিছি, আমি তার লিস্টে থাকি, লিস্টের উপরের দিকে থাকি। সো ইনস্ট্যান্টলি তার যদি কোনো প্রজেক্ট দরকার হয়, সে সাথে সাথে আমাকে মেসেজ দেয়। এরকম হয়েছে যে লাস্ট 2-3 জন ক্লায়েন্টের সাথে কাজ করছি, যাদের সাথে গত 2-3 বছর আগে লাস্ট কাজ হয়েছে, বাট জাস্ট ফলো আপ করার ফলে, নতুনভাবে ফলো আপ করার ফলে তাদের টপ অফ মাইন্ডে আমি চলে গেছি, এবং যখনই তাদের কোনো বিষয়ে হেল্প দরকার হয়েছে তারা আমার কাছে জিজ্ঞাসা করছে, যেহেতু আমি তাদের পূর্বে ভালো কিছু ডেলিভার করছি। এখন এই ফলো আপের ক্ষেত্রে আপনি যদি পূর্বের ক্লায়েন্টের থেকে অ্যাগেন কাজ নিতে চান, আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনাকে অবশ্যই ভালো ডেলিভার করতে হবে। আপনি যদি ঠিকঠাকভাবে ডেলিভার করতে না পারেন, তাহলে কিন্তু সেটা কাজে দিবে না অ্যাকচুয়ালি। আপনি যতই ফলো আপ করেন আর যাই করেন, সে আপনার সাথে কথা বলতেও ইন্টারেস্ট ফিল করবে না। সো আপনাকে ভালোভাবে ডেলিভার করতে হবে, তাকে যেটা প্রমিস করছেন সেটা কিন্তু ডেলিভার করতে হবেই। ওকে, সো ফলো আপ করার আরেকটা কারণে খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলেন, তার যে অবজেকশনগুলো থাকে সে হয়তো সাথে সাথে ডিসিশন নিতে পারে না, অথবা যদি এই প্রজেক্টটা একটু বড় হয়, ধরেন আপনি একটা বড় প্রজেক্টে কাজ করতেছেন যেখানে $5-10,000 বা $2-3,000 এরকম একটা প্রাইস। সো সেক্ষেত্রে ক্লায়েন্টের ডিসিশন নিতে কিন্তু অনেকটা টাইম লাগে। বা আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে সেলস কলে কথা বলেন, সে কিন্তু হয়তো যদি সাথে সাথে ডিসিশন না নেয়, তাকে এই কারণে ফলো আপ করা উচিত যে তা পরবর্তীতে তার মাইন্ড, আপনি যখন সেলস করে থাকেন সে তখন পুরো হাইপে থাকে একটা, তখন আপনার হট ক্লায়েন্ট সে। আপনি তো হয়তো তাকে যখন যেটা বলবেন সে হয়তো ইনস্ট্যান্টলি অ্যাগ্রি করবে অথবা ডিসঅ্যাগ্রি করবে, বাট আপনি যখন তাকে টাইম দেন এবং ফলো আপ করেন, সে ডিসিশন নেওয়ার টাইম পায়। ধরেন আজকে আপনাকে মেসেজ দিল এবং আপনি কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ তাকে বিভিন্নভাবে ফলো আপ করতেছেন। আপনি একদম সেলসি আকারে ফলো আপ করবেন না, আপনার ফলো আপের অনেক অনেক নিয়ম আছে, আপনাকে সেটা মেনটেন করতে হবে অবশ্যই। সো আপনি যদি তাকে ফলো আপ করেন, ধরেন আপনি তাকে 3-4 দিন পর ফলো আপ করেন, 1 সপ্তাহ পর ফলো আপ করলেন, তো এতে করে তার ডিসিশন নিতে সহজ হয়, যেহেতু সে একটা লং টাইম পাচ্ছে এটা নিয়ে থিঙ্ক করার জন্য, ডিসিশন নেওয়ার জন্য, তার পার্টনার হোক, কো-ফাউন্ডার হোক, তাদের সাথে ডিসকাস করার জন্য। সো তার ডিসিশন নেওয়াটা অনেক ইজি হয় আপনি যখন তাকে টাইম দেন। সো এটাই ছিল কুইক কিছু টিপস ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট ফলো আপ নিয়ে। আরও বিস্তারিত ভিডিও আসছে যেখানে আমি আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি রিয়েল কেসগুলো, আমি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছি, কিভাবে তাদের কাছে প্রজেক্ট নিচ্ছি, হ্যান্ডেলিং করছি, ডেলিভার করতেছি, যেটা প্রমিস করছি সেটা অ্যাকচুয়ালি দিচ্ছি কিনা, বা তার থেকে এক্সট্রা ভ্যালু তাদেরকে কীভাবে দিচ্ছি, এসব বিষয় সম্পর্কে আলোচনা করব পরবর্তীতে। সো ভালো লাগলে কানেক্টেড হয়ে থাকতে পারেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন একটা টপিক।